আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন 12ই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পেলেও এই প্রশ্নটি উঠেছে যে বিএনপি কেমনভাবে, কতটা দক্ষতার সাথে সরকার চালাবে, বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে। আজকে এটি নিয়ে আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। এই আলোচনাটা চলছে এ কারণেই যে বিএনপির তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশ পরিচালনায় তেমন অভিজ্ঞতাও তার নেই। 17 বছর দেশের বাইরে থেকে দেশ সম্পর্কে অনেক কিছুই ভেতর থেকে তিনি দেখতে পাননি। সরকার বিরোধী আন্দোলনে কি ছিল গত 17 বছরে সেটাও আপনারা জানেন। তো সভাপতি আলোচনাগুলো উঠছে যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিভাবে পারফর্ম করবেন, কতটা দক্ষতার সাথে পারফর্ম করবেন, সাফল্যের সম্ভাবনা কতটুকু আছে। আগামী নির্বাচন 5 বছর যদি তারেক রহমান ক্ষমতায় থাকেন, ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে, তাহলে 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলাফল কি হবে, সেই নির্বাচনটি কার অধীনে হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির একটা দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে। এটা আদালতের রায়ের মাধ্যমে পরবর্তীতে সংসদের সংশোধনী আনে, পঞ্চদশ সংশোধনী। তো সেইখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু বিএনপি এর বিরুদ্ধে আদালতে গিয়েছিল, বদিউল আলম মজুমদার গিয়েছিলেন, আরো অনেক পার্টি আদালতে গিয়েছিলেন এবং আদালত সবশেষে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে বিএনপির একজন প্রভাবশালী এমপি এবং কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ফারুক, তিনি বলেছেন যে আগামী নির্বাচনও তারেক রহমানের অধীনে হবে। তাহলে এই যে গত 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলল বিএনপি, ইউনূসের আমলে আদালতে যে হেয়ারিংটা হলো সেখানেও বিএনপি একটা পার্টি ছিল, তাদের পক্ষে লয়ার কথা বললো, মির্জা ফখরুল আলমগীর বিএনপির পক্ষে তিনি পার্টি হয়েছিলেন এই রিটের, এবং সেখানে আদালত রায় দিয়েছেন এবং সবাই ধারণা করছে যে আগামীতে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। ইউনূসের অধীনে সময় যেসব আলোচনা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু আজকে এই জয়নাল আবেদীন ফারুক হঠাৎ কেন বললেন? তাহলে কি যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়? তাহলে কি বাঙালি একবার ক্ষমতা পেলে সেটি আর ছাড়তে চায় না? আপনাদের 2006 সালের কথা মনে আছে যারা একটু সিনিয়র, যে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তারেক রহমানরা কি করেছিল। মানে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়েছিল এবং তার ফলে যার প্রধান উপদেষ্টা হবার কথা ছিল, গণ আন্দোলনের মুখে তিনি পিছু হটতে বাধ্য হন এবং তিনি বলেন যে তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি নয়। এবং এমন প্যাচ লেগেছিল যে এক পর্যায়ে সেই সময় রাষ্ট্রপতি এয়াজউদ্দিন নিজেই নিজেকে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন। কিন্তু সেটিও বেশি দিন চলেনি, যার ফলে 2007 সালের 1/11 এসেছিল। হ্যাঁ, তো বিএনপি কিন্তু সেই জয়নাল আবেদিনের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই আভাসটা আবার ফিরে পাচ্ছি। এমনও হতে পারে যে জয়নাল আবেদিন তিনি এটি টেস্ট কেস হিসেবে বলে মানুষের প্রতিক্রিয়াটা দেখতে চাচ্ছেন যে আসলে কি ঘটতে যাচ্ছে, মানে এটা বললে মানুষ কিভাবে রিয়াক্ট করে। আর বিএনপির একটা সুবিধা হলো কি, বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। বিএনপির এক নেতা এক কথা বলে, আরেক নেতা আরেক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। এই যে যেমন পুলিশ হত্যার বিচার হবে কিনা, এই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পুলিশ হত্যার বিচার হবে। যেই একটু এনসিপি জামাত আন্দোলনের সুরে কথা বললো, একটু চড়া সুরে কথা বললো, অমনি তিনি পিছু হাঁটলেন, বললেন পুলিশ হত্যার বিচার করার অবকাশ নেই। কিন্তু বিএনপির নেতারা এখনো বলছে পুলিশ হত্যার বিচার হবে। কিন্তু বাস্তবতা হলো যে পুলিশ হত্যার বিচার করবার মতো হ্যাডম কিংবা নৈতিক অবস্থান কিংবা সাহস কোনোটাই বিএনপি নাই। বিএনপি নিজেই তো পুলিশ হত্যার সাথে জড়িত। তারা তো এই যে সিরাজগঞ্জের যে পুলিশ হত্যা নিয়ে এত আলোচনা,
এখানে একজন গর্ভবতী নারী কনস্টেবলকে পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেখানে তো সিরাজগঞ্জের সম্ভবত জেলা সাধারণ সম্পাদক তিনি তো নিজেই স্বীকার করেছেন যে এই থানা পোড়ানো সাথে তারা জড়িত ছিল। তাহলে যদি পুলিশ হত্যার বিচার বিএনপি করতে চায় তাহলে তারা ফেঁসে যাবে। এই সাহস কি বিএনপির আছে? তারা এটা বলে, এর ফলে তারা এই এনসিপি জামাতের উপর একটা প্রেসার ক্রিয়েট করতে চায় যে তাদের যখন এটা দরকার হবে তখন এই কাজ করবে। কিন্তু বিএনপি তো পুলিশ হত্যার বিচার করবে না। ঠিক এখন দেখেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারা এত কিছু করলো, তারা 2014 এবং 2024 নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করলো না, এবং তারা অংশগ্রহণ না করে নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করলো, দুর্বল করে দিল। তার ফলে কি হয়েছে? আবার আজকে যখন তারা নির্বাচিত হয়েছে এমন একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, সুতরাং এই নির্বাচনে তো সাধারণ ভোটাররা ভোট দিতে আসেনি। 20% মতো ভোট কাস্ট হয়েছে, যদিও অফিসিয়ালি এটাকে অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে 60%, কিন্তু বাস্তবতা তো তারা জানে। তো আজকে জয়নাল আবেদিন ফারুক এটা কি হিসেবে বলে, এবং আমি খুব অবাক হব না যদি বিএনপির আরেকজন নেতা এসে বলে এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু না, একটা সোর্স আমাকে ইনশিওর করেছে যে বিএনপি এখন মনে করছে যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিএনপি 20 বছর ক্ষমতায় থাকবে। কিন্তু বিএনপি কি 20 বছর ক্ষমতায় থাকার মতো অবস্থানে আছে বা থাকবে? এই যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ নির্বাচনী ব্যবস্থা অবশ্যই যেহেতু বিএনপি আসেনি দুর্বল হয়েছে, নির্বাচন নিয়ে বিতর্ক আছে, আলোচনা আছে, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ কি জোর করে ছিল? আওয়ামী লীগ এই 15 বছরে কি দেশকে কিছুই দেয় নাই? আওয়ামী লীগ বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশকে কোথায় নিয়ে গিয়েছিল? বিশ্বের উদীয়মান অর্থনীতি, এবং বিশ্বব্যাংক বলেন সারা পৃথিবী তো আওয়ামী লীগের এই শেখ হাসিনা ম্যাজিক নিয়ে আলোচনা করছিল। শেখ হাসিনা ওয়াজ দ্য রিয়েল ম্যাজিশিয়ান। তিনি বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন এবং তার একটা ক্লিয়ার রোড ম্যাপ ছিল 2021 সালে তিনি কি অ্যাচিভ করবেন, অ্যান্ড শি অ্যাচিভ দ্যাট। 2030 সালে কি অ্যাচিভ করবেন, 2041 সালে কি অ্যাচিভ করবেন, তার পুরা ক্লিয়ার রোড ম্যাপ ছিল, অ্যান্ড শি ওয়াজ অ্যাচিভিং অল দ্য মাইলস্টোনস। তারেক রহমান কি সেটা পারবেন? তারেক রহমান এই যে ক্ষমতা নিয়েছেন, এখন তো তার হানিমুন পিরিয়ড চলছে, জাস্ট 1 মাসও হয় নাই, কিন্তু এর মধ্যেই আপনারা যদি দেখেন বাংলাদেশ থেকে যে খবরগুলো পাচ্ছি, মিডিয়ায় আসছে, জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। ক্ষমতা নিতে না নিতে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ বা সংঘাত শুরু হয়েছে, এটার যে গ্লোবাল ইম্প্যাক্ট এবং সেটা যে বাংলাদেশে এসে পড়বে, তার ফলে এখানে বাংলাদেশের তেলের দাম বাড়বে, বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম আরেক দফা বাড়বে। ডক্টর ইউনূস যে গোপন বাণিজ্য চুক্তি করে গেলেন আমেরিকার সাথে, তার ফলে গম বলেন, সয়াবিন বলেন, কৃষিজাত পণ্য বলেন, অনেক কিছুই অনেক বেশি দামে, বা এলএনজি বলেন, আমেরিকার কাছ থেকে কিনতে হবে, যেটা বিশ্বের অন্য জায়গায় গেলে আমরা কম দামে কিনতে পারতাম। এর ফলে একটা অর্থনৈতিক চাপ, এটা তিনি কিভাবে সামলাবেন? বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে ডক্টর ইউনূস। তিনি বিল টিল দিতেন না, পদ্মা সেতুর টোল তুলছেন, পদ্মা সেতুর ঋণের কিস্তি শোধ করেন। বিদ্যুৎ তিনি আদানির বিল শোধ করেন নাই, অমুকের বিল শোধ করেন নাই, মোট 45,000 কোটি টাকা বকেয়া। এখন বিদ্যুৎ মন্ত্রী অসহায়, বলতেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো করে চালাতে হবে, বলছে ঋণ করার চেয়ে লোডশেডিং ভালো। অর্থাৎ শেখ হাসিনা যে সারা দেশে বিদ্যুৎ নিয়ে এসেছিলেন, সারা দেশকে বিদ্যুতের আন্ডারে নিয়ে এসেছিলেন, বৈদ্যুতিক সাপ্লাইয়ের আন্ডারে, এবং সেখানে লোডশেডিং প্রায় ছিল না বলা যায়। সেই জায়গায় এখন এই যে আসতেছে সামনে এপ্রিল মাস থেকে গরম শুরু হচ্ছে, লোডশেডিং কাকে বলে দেখেন। তো জন অসন্তোষ বাড়িয়ে 20 বছর ক্ষমতায় থাকবেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে আপনি যাবেন না, নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করে আপনি 20 বছর ক্ষমতায় থাকবেন, এটা যদি বিএনপি মনে করে থাকে, আমার মনে হয় যে এই ভাবনায় একটা বড় রকমের গলদ আছে। তারেক রহমানের সামনে হিউজ চ্যালেঞ্জেস, এবং সেই চ্যালেঞ্জ, তারা তো হঠাৎ করেই ক্ষমতায় আসছে, তাদের কতটা প্রস্তুতি ছিল আমি জানি না,
ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা এক জিনিস, আর ক্ষমতায় বসে দেশ চালানো এক জিনিস। এবং যখন প্রতি মুহূর্তে আপনাকে তুলনা করা হবে শেখ হাসিনার সাফল্যের সাথে, একটা কথা তো আমরা আগে প্রায় শুনি যে আগেই ভালো ছিলাম, আর কথায় কথায় শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট তার পাশে আপনার অ্যাচিভমেন্ট গুলোকে তুলনা করা হবে। এতদিন আমাদের সামনে সেই বিএনপি ক্ষমতাতে গেছে 2006 সালে, গত 20 বছরে শেখ হাসিনা, আওয়ামী লীগ এটাই ছিল। গত 18 বছর, 2 বছর মাঝখানে 111 গভর্নমেন্ট, বা 17 বছর বা 15 বছরই ধরি, তো শেখ হাসিনা 3টা টার্ম ক্ষমতায় ছিল, তার সাথে কম্পেয়ার করার কিছু ছিল না। এখন শেখ হাসিনাও যেটা বলেছেন যে এখন মানুষ দেখুক তারেক রহমানের সরকার, বিএনপি সরকার। সো এই চ্যালেঞ্জ ফেস করতে হবে। এই নির্বাচনী ব্যবস্থা এখনই এই কিভাবে 20 বছর ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় থাকতে হবে এটা ভাবতে হবে না, কারণ বাংলাদেশের মানুষ, এই দেশ সকালে জোয়ার হয়তো বিকালে ভাটা, বিকালে জোয়ার তো সকালে ভাটা। সো এই জোয়ার ভাটার দেশের মানুষের এরা যে কখন কি করে ফেলবে এটা বোঝা খুব ডিফিকাল্ট। সুতরাং এই যে জয়নাল আবেদিন ফারুক বললেন, এই ব্যাপারে বিএনপির একটা ক্লিয়ার স্ট্যান্ড এখনই আমরা জানতে চাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের মধ্যে? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান, তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই ইফতার পার্টির কথা বলি। আপনারা জানেন যে পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে, তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল ডারবি নাসিররা রাতের আধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা। এবং মিডিয়া যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফাজুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম টা একটু বলি। হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে সেই দূরত্ব তুমি ঘুচায় দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচায় দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণ সমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ,
ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান, তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে। তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে, হে আল্লাহ, এই যে 24 সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনা সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক, তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি। এবং এই সমগ্র মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে গতকাল রবিবার ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে। অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না, এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেননি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টায় দিচ্ছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস 3:30টায় চলে গেছে। 3টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো সভাপতি এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি যে দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন, এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি
প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলুপ এঁটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লির থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন বেসিক্যালি। জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল ওআইসি, যে ইসলামিক কান্ট্রিজ গুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহরিতে দাওয়াত করবেন। কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি আহ, এই ইফতার এবং সেহেরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, এটি মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। এই মাসেই আমাদের 71 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা সবাইকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।